নিজ নিজ নির্বাচনী এলাকায় আজ প্রার্থীদের প্রতীক বরাদ্দ। কাল থেকে শুরু হবে প্রচারণা, চলবে ভোট শুরুর 48 ঘণ্টা আগ পর্যন্ত। অভিজাত এলাকার সোসাইটি আলোচনায় আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যে নানা দিক জানালেন তারেক রহমান। বললেন, বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে 20,000 কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে বিএনপি। শেষ মুহূর্তে জোটে ভাঙন বিপাকে ফেলেছে জামায়াতকে। ভোটের আগেও হতে পারে আনুষ্ঠানিক সমঝোতা, বলছেন বিশ্লেষকরা। এখন যে ইসলামিক জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলাম আন্দোলনের জনপ্রিয়তা। অনেকগুলো ইস্যু, আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেত। ঢাকার ভোটারদের ঠিকানা স্থানান্তরের শেষ 3 মাসে এসেছে বড় পরিবর্তন। নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে শঙ্কার বিষয়, মত বিশ্লেষকদের। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারে না কেউ। গ্যাং লিডাররা আছে যারা এইসব জায়গা দখল করে বিভিন্ন মানুষের কাছে দখল হস্তান্তর করে। সীতাকুণ্ডে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছে সন্ত্রাসীরা, এটা থাকা উচিত না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেবেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায়, চলবে বিকাল 4:30টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দর্শক, প্রতীক বরাদ্দের আরো খবর জানাতে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন 2 সহকর্মী। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, প্রতীক বরাদ্দের কার্যক্রম কখন থেকে শুরু হওয়ার কথা রয়েছে? মারফি, সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হবে। এটি আগেই নির্বাচন কমিশন থেকে নির্ধারণ করা হয়েছিল সময়টি, এবং সেই সময়তেই মূলত চট্টগ্রামের যেই 16টি সংসদীয় আসন রয়েছে, সেই 16টি সংসদীয় আসনে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চট্টগ্রামে 3 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে। একজন হচ্ছে বিভাগীয় কমিশনার, একজন জেলা প্রশাসক, একজন নির্বাচনী কর্মকর্তা, জেলা নির্বাচনী কর্মকর্তা। তাদের স্ব কার্যালয় থেকে মূলত এই প্রতীকটি বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ দেওয়া হলো আসলে মারফি রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের প্রার্থীদের মধ্যে খুব একটা বেশি এর আগ্রহ নেই, কারণ তারা তো তাদের যে দলীয় প্রতীক সেই প্রতীকেই নির্বাচন করবে। মূলত এই প্রতীক বরাদ্দর যেই বিষয়টি সেটি শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আমরা দেখছি তাদের মধ্যে বেশ আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। তারা কে কোন প্রতীক পাবেন সেটি তারা মনে মনে ধারণা করলেও আসলে সেই ধারণা বা সেই বিষয়টি কিন্তু সেই প্রতীকই আসলে তারা পাবেন কিনা এটি এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। অর্থাৎ নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারাই আসলে মূলত এই বিষয়টি নির্ধারণ করবেন। আমরা যতটুকু শুনেছি জানি সেটি কোনো প্রার্থী যদি একই প্রতীক তারা বরাদ্দ চান সেক্ষেত্রে কিন্তু লটারির মাধ্যমেও আসলে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সেটির ফলাফল
দুজনের মধ্যে আসলে একবারে যেটি নির্ভুলভাবে আসলে করা যায় সেটি, যেহেতু দুজনের মধ্যে যদি একই প্রতীক নিয়ে আসলে যাদের চাহিদা থাকে সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন লটারি ছাড়া আসলে তারা বিকল্প কোনো কিছু দেখছেন এমনটি আসলে বলছেন। আমরা গতকাল পর্যন্ত যে নির্বাচনী কার্যক্রম গিয়েছে মনোনয়নপত্রের যাচাই বাছাই কিংবা আপিল শুনানি সেই সবগুলো শেষ করে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যেখানে 143 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে আসলে সর্বশেষ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 111 জনের প্রার্থীর নাম আমরা দেখছি। সব মিলিয়ে কিন্তু এই 111 জনই চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। মারফি। আর সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা যাচ্ছি কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন চৌধুরী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বা প্রার্থীরা কেউ কি আসতে শুরু করেছেন কিনা, প্রতীক বরাদ্দ নিয়ে আমেজ কেমন দেখছেন সেখানে সব মিলিয়ে জানাবেন। মারফি, আপনি জানেন যে আসলে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আজকে দিন, সেই দিনটিকে আসলে সবাই অপেক্ষায় রয়েছেন। যারা বিশেষ করে প্রার্থী রয়েছেন তারা আসলে নিজ নিজ প্রতীক সংগ্রহের জন্য। তবে আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটা জেনেছি, এখানে কিন্তু আসলে সকাল 10টা থেকেই প্রতীক বরাদ্দের কাজ শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু যারা প্রার্থী বা কিংবা তাদের লোকজন কিন্তু এখনো রিটার্নিং কর্মকর্তার অফিসে আমরা দেখতে পাইনি, অর্থাৎ হয়তো 9টার পর থেকে আসলে মানুষজন আসতে শুরু করবে এবং তাদের কাঙ্ক্ষিত প্রতীক যে বরাদ্দের কাজটি 10টা থেকে শুরু হবে। তো এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় যে 11টি সংসদীয় আসন রয়েছে এখানে কিন্তু মোট 80 জন প্রার্থী এই পর্যন্ত যাচাই বাছাইয়ের পর বৈধ বলে ঘোষণা হয়েছে এবং 2 জন প্রার্থী কিন্তু আজকে ঢাকায় শুনানি রয়েছে। সেই শুনানিকে নিয়েও কিন্তু আসলে কুমিল্লায় যে রয়েছে, অর্থাৎ কুমিল্লা 4 এবং কুমিল্লা 10 আসন, সেখানকার যারা বিএনপির সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে উদ্গ্রীব অবস্থায় রয়েছেন। অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে কিন্তু আছে সকলের মাঝে আসলে দীর্ঘদিন পর কিন্তু আসলে ভোট দিতে পারার একটি আনন্দ প্লাস একটি ভোটের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, সেটি নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে বেশ আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তো 10টা থেকে প্রতীক বরাদ্দ হলে এরপর বিশেষ করে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এখানে চাপ পড়বে বলে আসলে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। তো 10টার পর পর্যন্ত কিন্তু আসলে আমরা অপেক্ষায় রয়েছি এখন কি হয়। মারফি। খোকন চৌধুরী, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যানজট প্রবণ এলাকায় মনোরেল সংযোগ, স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, এলাকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি ও 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির। গুলশান বনানী বাড়িধারার মানুষের সামনে আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের অংশবিশেষ তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, অন্য কোনো দলের ইশতেহারে নেই এমন জনকল্যাণমুখী পরিকল্পনা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি। অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে নাগরিকরা ঢাকা 17 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের কাছে জনগুরুত্বপূর্ণ সমস্যা সংকট তুলে ধরেন, জানতে চান সমাধানে তারেক রহমানের প্ল্যান। স্বভাবসুলভভাবে বিএনপি চেয়ারম্যান পরিকল্পনা জানালেন নির্দিষ্ট এলাকা ধরে নয় বরং গোটা দেশ নিয়ে। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। তবে এসব পরিকল্পনা যে রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয় তাও স্মরণ করিয়ে দেন তিনি। জানান, বিদেশে থাকলেও খাতোয়ারি বিশেষজ্ঞদের নিয়ে সংকট নিরসনে তার প্রস্তুতির কথা। এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে তাহলে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। বিরোধী পক্ষের অহেতুক সমালোচনার পরিবর্তে ভালো কাজের প্রতিযোগিতার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর কথা বলেন তারেক রহমান। দাবি করেন, বিএনপির মতো অন্য কোন দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দেশ নিয়ে। তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে তাদের পানি সমস্যা, তাদের বেটার এনভায়রনমেন্ট সমস্যা, তাদের হেলথ সমস্যা, তাদের এডুকেশন সমস্যা, তাদের ইয়াং জেনারেশনের জব অপরচুনিটি, এগুলো নিয়ে স্পেসিফিক কোনো পরিকল্পনা দিতে পেরেছে বলে আমার জানা নেই।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ভোট না চেয়ে নগরবাসীর কাছে বরং সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। জানালেন বৃহস্পতিবার থেকে সিলেট থেকে শুরু করবেন নির্বাচনী প্রচার। গড়ে তুলব জাতীয় ঐক্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়ন যাচাই বাছাই আপিল প্রত্যাহার সবিশেষ, তবু পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় হোঁচট খেচ্ছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটের সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবারের নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন। পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি। বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামী জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো। তাদের একটা সারা দেশে বেজ আছে, সমর্থন ভিত্তি আছে। তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইল। যেহেতু কয়েক বছরের বোঝাপড়া, তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে। তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে। চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে কেউ কেউ সরে দাঁড়ালেও 30 জনের মতো রয়ে গেছেন ভোটের মাঠে। স্বতন্ত্রের সম্ভাবনা থাকতে পারে, এটা হলো সিট ভিত্তিক পর্যালোচনা করলে বোঝা যেতে পারে। তো নিশ্চয়ই যারা বিএনপির থেকে গেছে তারা হয়তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাই না? তাদেরকে বাদ দিয়ে আপনি দিয়ে দিলেন, যেটা আওয়ামী লীগও হয়েছে। এইটা যদি এমনটা হয় যে নির্বাচনের আগে বা 3 দিন 5 দিন 7 দিন আগে তারা হাইকমান্ডের কথায় বা দলের কথায় অনেকেই প্রত্যাহার করে, নিজের মানে অলিখিতভাবে প্রত্যাহার করে, তখন কিন্তু সিনারি অন্যরকম হবে। মূলত ভোটারদের মাঝে নিজেদের বিশালত্ব প্রমাণ করতে ছোট ছোট দলগুলোকে জোটে নেয় বড় দলগুলো। এতে দ্বিধাদ্বন্দ্বে থাকা ভোটাররা এক ধরনের ধারণা পান কেমন হতে পারে ফলাফল। বিশ্লেষকরা বলছেন, এবার জোটের বাইরে জয় পরাজয়ের ফ্যাক্টর হতে পারেন তরুণ ভোটাররা। তরুণদের এরা তো বড় একটা অংশ ভোটার, কিন্তু এইবার তারা প্রথমবারের মতো তারা যদি ভোট দিতে পারে, খুব বেশি সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হবে বলে আমার কাছে মনে হয় না। অন্যদিকে খালেদা জিয়া মারা গেছে, তার জন্য একটা সিম্প্যাথি আছে, বুঝছেন? অনেকগুলো ইস্যু, আপনি তো এটা মানে ইউ ক্যানট জাস্ট কাম টু কনক্লুশন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার। তবে ভোটের হিসাব নিকাশ 12ই ফেব্রুয়ারি পর্যন্তই অব্যাহত থাকবে বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গত 10 নভেম্বর শেষ হয়েছে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা। স্থানীয়দের শেষ 3 মাসে ঢাকায় ভোটারদের ঠিকানা এসেছে বড় পরিবর্তন, যেটিকে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র বলে উদ্বেগ জানিয়েছে বিএনপি। তবে জামায়াত ইসলামী এমন উৎকণ্ঠাকে অলীক ভাবনা বলে উড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটাররা এলাকা স্থানান্তর করতেই পারেন, তবে তা একটি নির্দিষ্ট এলাকায় অধিক হারে হলে নির্বাচন প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 10 নভেম্বর। গত বছরের 10 আগস্ট থেকে 10 নভেম্বর এই 3 মাসে ঢাকার ভোটার তালিকায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক থানা থেকে অন্য থানায় ভোটার এলাকায় স্থানান্তরের ব্যাপক চাপ ছিল। সবচেয়ে বেশি ভোটারের ঠিকানা পরিবর্তন হয়েছে ঢাকার মিরপুর ও ডেমরা থানা এলাকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ তথ্য জানা যায়। ঢাকার 53টি থানার মধ্যে সবচেয়ে বেশি ভোটার এলাকা পরিবর্তন করেছেন মিরপুর থানার বাসিন্দারা। ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেমরা ও পল্লবী। 2024 সালে 3,71,000 জন ভোটার এলাকা পরিবর্তন করে। তবে 2025 সালের জানুয়ারি থেকে 10 নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন আসে 7 লাখেরও বেশি।
ভোটার এলাকা স্থানান্তরের এমন হিড়িককে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দল সিসির সাথে বৈঠক করে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত সংখ্যক ভোটারের ঠিকানা পরিবর্তন নিয়ে শঙ্কা জানান। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি। তবে জামাতি ইসলামী বিএনপির এমন দাবিকে ভিত্তিহীন বলছে। আমি যদি কোনো কনস্টিটিউয়েন্সি ভোটার স্থানান্তর করি আরেক জায়গায় যাই, তাহলে ওই জায়গায় তো আমার ভোটার কমে যাচ্ছে, তাহলে তো আমি এটা ফিল করতে পারি। ঠিক আছে, তো তাদের লস নাই, তো তাদের লস নাই আর কি। কারণ আমি এক জায়গায় ভোটার এনে পাশ করলাম, আরেক জায়গায় আমি নিজে ভোটার কমাইয়া তাদেরকে পাশ করার সুযোগ করে দিলাম। ব্যাপারটা তো এরকমই হয়। কি বলবো, অর্থহীন কথা। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, তাই না? যে সোর দৌড়াইবার সময় সেই বলতে থাকে সোর। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ভোটার স্থানান্তর স্বাভাবিকের চেয়ে বেশি হলে বিষয়টি সন্দেহের উদ্রেক ঘটায়। 2-4-5টা হলে কোনো প্রশ্ন নাই, কিন্তু ব্যাপক সংখ্যায় মাইগ্রেশন যদি হয়, বিশেষ করে একটা মাত্র আসনকে লক্ষ্য করে, তখন বুঝতে হবে যে এখানে ভোটের ফলাফলকে পরিবর্তন করার জন্য বা বিশেষ উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে। তফসিলের ইমিডিয়েট আগেও যদি এই মাইগ্রেশন হয়ে থাকে ব্যাপক আকারে, তখন বুঝতে হবে যে এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য কাজটা করা হয়েছে। তফসিলের আগে ভোটার স্থানান্তর করা হলে তা বেআইনি নয় বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আপনি ইল্লিগাল না, মোটিভের ব্যাপার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভয়ঙ্কর এক জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। সরকারি পাহাড় কেটে গড়ে তোলা অপরাধীদের এই অভয়ারণ্য যেন আলাদা এক জগৎ। পাহাড়ে থাকে সশস্ত্র সন্ত্রাসীরা, পরিচয়পত্রধারী বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী কিংবা প্রশাসন ঢুকলেই হামলা নিশ্চিত। ভয়ে অভিযান না চালানোয় অস্ত্র ভাণ্ডারও অক্ষত। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। বেশিরভাগ অংশ সীতাকুণ্ডে, কিছু অংশ নগরীর অন্তর্ভুক্ত। দুর্গম এই পাহাড়ি এলাকা যেন আলাদা এক জগৎ। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে খাস জমিতে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। স্ট্যাম্পের মাধ্যমে চলে জমি বেচাকেনা। এই দখলদারিত্ব টিকিয়ে রাখতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসী বাহিনী। সবচেয়ে বেশি আধিপত্য ইয়াসিন বাহিনী ও রোকন বাহিনীর। নির্দিষ্ট পরিচয়পত্রধারী বাসিন্দা ছাড়া কেউ ঢুকতে পারে না জঙ্গল সলিমপুরে। চলাচল করা গাড়িতেও আছে নির্দিষ্ট স্টিকার। এমনকি র্যাব, পুলিশ, সংবাদকর্মী, জেলা প্রশাসনের টিমও ঢুকতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছে। আমি কোনোদিন শুনিও না যে র্যাব মেরে ফেলছে। এটা দেশের, এটা আমাদের জন্য খুব অশনীয় সংকেত। গ্যাং লিডাররা আছে যারা এইসব জায়গা দখল করে বিভিন্ন মানুষের কাছে দখল হস্তান্তর করে। সীতাকুণ্ডে একটা আলাদা রাষ্ট্র কায়েম করেছে সন্ত্রাসীরা, এটা থাকা উচিত না। সন্ত্রাসীরা এটা জঙ্গল সলিমপুরকে একটা আলাদা রাষ্ট্র বানিয়ে ফেলছে, যেটা সরকার থেকে মুক্ত করা দরকার। সোমবার বিকালে দুর্বৃত্তদের গুলিতে র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব নিহত এবং 3 সদস্য আহত হওয়ার পর আবার আলোচনায় জঙ্গল সলিমপুর। চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ভয়ে মুখ খোলেন না স্থানীয়রাও। আমি কেন স্থানীয় নয়, তো স্থানীয় যারা আছে এর কাছে বলেন না, এরা হইতে পারবো। এটা আমি শুনি নাই, তবে আমি বাসায় ছিলাম না, এখন সকালে আছি, এটা শুনি নাই। গোলাগুলি সম্বন্ধে জানি না। বড় ধরে যারা সন্ত্রাসী বর্তমান আছে তারা নিয়ে মেয়েদের কি রেপ করে। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে একাধিকবার। সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং বিশাল অস্ত্র ভাণ্ডারের কথা সবাই জানে। প্রতিবার আক্রান্ত হওয়ার পর হুঙ্কারও দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে শেষ পর্যন্ত চালানো হয় না সমন্বিত কোনো অভিযান। এই হত্যাকাণ্ড, র্যাবের উপর আক্রমণ, এই ঘটনার সঙ্গে জড়িত যারাই পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। পরিকল্পনা করে, থ্রেট অ্যানালাইসিস করে এবং আরও বেশি সংখ্যক জনবল নিয়ে সেখানে অভিযান করলে মনে হয় যে এই ধরনের ঝামেলা থেকে পার পাওয়া যাবে। 2023 সালের 14 সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলার শিকার হন জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন। 2022 সালের 4 ফেব্রুয়ারিও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় সন্ত্রাসীদের। একই বছরের 2 আগস্ট উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত হয় জেলা প্রশাসনের টিম।
2022 সালের 8 সেপ্টেম্বর আলীনগরে পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনার পর সরকারি জমি উদ্ধার অভিযানও বন্ধ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শীষ প্রতীক তুলে দিবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির। সবশেষ 2005 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে এসেছিলেন তারেক রহমান। এবার দলের চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন। 11 জন আমাদের যে 6 জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং 5 জন সুনামগঞ্জের, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে, আরেকদিকে শুনতে চায় 31 দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচির সম্বন্ধে ঠিক কী বলেন। তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে। পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে। স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের সিলেটে আসতেছেন। স্বাভাবিকভাবে সিলেটবাসী, দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম জনগণ অত্যন্ত খুশি। সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি, এর জন্য উনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই। জুবাই আলিয়া মাদ্রাসা মাঠে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সমাবেশ স্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা। পুরো নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। 17-18 বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই। এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে আসবে। তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা, জনপদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা। এভাবে সাড়া পাচ্ছি, এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ উপস্থিতি, তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সাড়া পাচ্ছি। দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায়। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অথচ নির্বাচনকালে নিরাপত্তা নিয়ে কুমিল্লায় বাড়ছে উদ্বেগ। 24-এর গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের বড় একটি অংশ এখনও উদ্ধার হয়নি। সীমান্ত ঘেঁষা এই জেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চোরাচালান কারবারিদের হাতে দেশি বিদেশি অস্ত্রের মহড়া যেন নিত্যদিনের চিত্র। প্রশ্ন উঠেছে, এমন পরিস্থিতিতে কতটা নিরাপদ হবে ভোটের মাঠ? 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে কুমিল্লার একাধিক থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা হয়। সেই সময় লুট হয়ে যায় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি। বছর পেরোলেও পুলিশের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনো। একথা স্বীকারও করেছেন কর্মকর্তারা। তবে নির্বাচনের আগে নতুন করে দেশে যেন অস্ত্র ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে বিজিবি। লুণ্ঠিত অস্ত্রের মোটামুটি 90% মতো আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকিগুলো আমরা আশা করছি নির্বাচন আগে উদ্ধার করতে সমর্থ হব। নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে এবং ইতিমধ্যে যদি কোনো অস্ত্র বিভিন্ন জায়গায় থাকে সেটাও কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাতে আমরা কন্টিনিউয়াস অপারেশন করে ধরার ব্যবস্থা করছি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে উদ্ধার না হওয়া এসব অস্ত্র এখন সন্ত্রাসী ও অপরাধী চক্রের হাতেই রয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশের অস্ত্র পাচারের ঝুঁকিও রয়েছে কুমিল্লায়। মাঝে মধ্যে উদ্ধারও হচ্ছে বিদেশি পিস্তল, রিভলভার ও গুলি। নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান ছাড়া নিরাপদ নির্বাচন নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছেন তারা। এই যে অস্ত্র যারা লুট করেছে, যারা অস্ত্রের ব্যবসা করে, তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা যখন যার হয়ে অস্ত্রটি ব্যবহার করতে পারে তারা তখন সেই রাজনৈতিক দলের কর্মী হয়ে যায়। XYZ কারো না কারোর কাছে আছি, দেশের বাইরে কিন্তু যায়নি। সেই অস্ত্রগুলি যদি উদ্ধার না করা হয় তাহলে নির্বাচনের পূর্ব থেকেই কিন্তু অস্ত্রগুলি ব্যবহার শুরু হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গণ অভ্যুত্থানের পর ওই বছরের 12 আগস্ট পুলিশের লুণ্ঠিত 25টি আগ্নেয়াস্ত্র, 667 রাউন্ড গুলি ও 11টি ম্যাগাজিন উদ্ধার হয়। এরপর চলতি বছরের 16 জানুয়ারি র্যাব 11 উদ্ধার করে একটি রাইফেল সহ 2টি আগ্নেয়াস্ত্র। এছাড়া বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত 11 মাসে আগ্নেয়াস্ত্র 74টি, 161 রাউন্ড গুলি, 33টি ম্যাগাজিন, 74টি কার্তুজ ও 139টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। এদিকে জেলা শহর ও আশেপাশের উপজেলায় সক্রিয় কিশোর গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই চলে অস্ত্রের মহড়া। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে সেসব ভিডিও, যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কিশোরগঞ্জ যেভাবে উৎপাত করতেছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না। যেখানে এখানে মার্ডার, খুন, লুটপাট, ছিনতাইকারী এগুলো দমন হয়েছে না, আর নির্বাচন তো বহুত একটা ব্যাপার স্যাপার। এটা সারা বাংলাদেশে যত নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করতেছে, মানুষ মারতেছে, আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী যা কিছু এই অস্ত্রের বলে হচ্ছে। অবৈধ অস্ত্রের প্রভাব ও অপশক্তির ছায়া কাটিয়ে কুমিল্লায় কতটুকু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এখন সেটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সচেতন মহল সহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। তীব্র শীতে এবার কুড়িগ্রামে ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা বলছেন, শৈত্যপ্রবাহের কারণে সবজিতে পোকা মাকড়ের উপদ্রব বেড়েছে, নষ্ট হয়েছে শস্যের বীজতলা। অন্যদিকে গোপালগঞ্জের চাষিদের অভিযোগ, এবার নিম্নমানের বীজের কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে কৃষি বিভাগ। কুড়িগ্রামে শীত শুরু হয়েছে অক্টোবর থেকে। পৌষের শীতে অনেকটা স্থবির হয়ে পড়ে জনজীবন। বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে ফসলের মাঠেও। জেলার 16টি নদ নদীর 4.5 শতাধিক চরে প্রায় 45,000 হেক্টর আবাদি জমি। মরিচ, বেগুন, করলা সহ বিভিন্ন ফসল উৎপাদন হয় সেখানে। কৃষকরা বলছেন, তীব্র ঠান্ডায় নষ্ট হয়েছে বোরোর বীজতলা। ঘন কুয়াশায় আলু সহ বিভিন্ন সবজির ফুল ফলে পচন ধরছে। ছত্রাকের আক্রমণে বিবর্ণ হচ্ছে আবাদ। এতে ফলন কমার পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধিতে ক্ষতির শঙ্কায় কৃষকরা। ভুট্টারও ক্ষতি হওয়া লাগছে, সবকিছু আমাদের কম বেশি ঠান্ডার কারণে ক্ষতি হওয়া লাগছে। করলা গাছ গাছছি, মরিচ গাছ গাছছি, বেগুন গাছ গাছছি, সব নষ্ট হয়ে গেছে। এমন শীত গাছে এত ওষুধ পানি দিছি তাও কাজ হয় নাই। যেটা নমল বাতে বিছন পাচ্ছে সেটা বিছন গাড়ার মতন এখন উপযুক্ত হয় নাই, যতক্ষণ দিন ছাড়ে নাই। ঠান্ডায় তো আমাদের কোনো বর্তমানে বীজ নেই। বীজ যখন ঝেলে ফেলাইছে তাহলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। বিঘা প্রতি 10 থেকে 15,000 টাকা বেশি উৎপাদন খরচ বাড়তেছে। ক্ষতির হাত থেকে রক্ষায় ওষুধ স্প্রে করা, রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়া সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বড় বীজতলা আমরা প্রায় 52 থেকে 53 হেক্টর আক্রান্ত পেয়েছি। আমরা কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছি কি কি ব্যবস্থা গ্রহণ করলে যে বড় বীজতলাগুলো এই অতি সত্য প্রভাব থেকে রক্ষা পাবে। এবং আলুর ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক ছত্রাকনাশকটা স্প্রে করে। এদিকে গোপালগঞ্জের কৃষকদের দাবি, নিম্নমানের সবজি বীজের কারণে জমির ফলন নষ্ট হয়েছে। সদর উপজেলার সিলোনা ও রঘুনাথপুর গ্রামে সবজি চাষের খ্যাতি রয়েছে। প্রতি বছর কেবল শীতকালীন সবজি চাষে বিঘা প্রতি লাখ টাকা আয় করেন কৃষকরা। তবে এবার উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। ব্রকলি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি চাষবাস করছি, এবার লাভবান হতে পারবো না। যে এমনি রুইছি 10 দিন পরে ফুল এসে গেছে, ফুল এসে গেলে এবার তো আমাকে আর ক্ষতি। এবার তো বীজ তো তেমন ভালো পাই নাই। ফুলকপি প্রতি বছর ক্যান্ডি বীজটি ভালো ছিল, ওটা পাওয়া যায় না। এবার তারপর নতুন বীজ দিছি, তা ছোট ছোট গাছ হয়ে ফুটে যায়। ফুলকপির চাষে আমরা খুব দুর্ভোগে পড়ছি, কারণ বীজ এবার ভালো আসেনি। এবার কোনো দাম পাই নাই। এই কালেজিরে কিরম দাম থাকবে সামনে দেখা যাবে আর কি। কৃষি বিভাগ জানায়, ফুলকপি ও বাঁধাকপি চাষে সবচেয়ে ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ার কারণ খতিয়ে দেখছেন কৃষি কর্মকর্তারা। যেহেতু আমাদের এবার কিছুটা ওয়েদার ফ্লাকচুয়েশন হয়েছিল, কিভাবে সমাধান করা যায় সেই কারিগরি দিকগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। যদি কোনো বীজ কোম্পানি তারা যদি এইভাবে আমাদের কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সবজির বাজারের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, জানাবেন এই বিষয়ে?
সবজির বাজারে পর্যাপ্ত সবজি উঠেছে। আমি এখন রয়েছি ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর যে সবজির আড়ত রয়েছে সেই আড়তে রয়েছি। এখানে ঠাকুরগাঁও সহ আশেপাশের যে উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো থেকে কৃষকেরা এখানে বিভিন্ন ধরনের সবজি এখানে তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন। আর এখানে মূলত বিভিন্ন পাইকার যারা রয়েছে সেই পাইকারদের কাছে কৃষকরা আসলে এই সবজিগুলো বিক্রি করে থাকেন এবং পাইকারদের কাছ থেকে আবার খুচরা বিক্রেতাদের কাছে চলে যায় এসব সবজি। তবে শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজিগুলো শীতের শুরুতেই বেশ চড়া দাম থাকলেও এখন কিন্তু তেমন দাম পাচ্ছেন না বলে কৃষকরা একটি অভিযোগ করেছেন। কারণ তারা বলছেন যে উৎপাদিত যে সবজি রয়েছে এই সবজির সরবরাহ অনেক থাকায় এখানে পর্যাপ্ত সবজি থাকায় সবজির যে দাম সেই কাঙ্ক্ষিত দাম তারা আসলে পাচ্ছেন না। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাজারে কেমন সবজির দাম কেমন পাচ্ছেন আপনারা? প্রয়োজনের তুলনায় আমদানি বেশি, যার দরুন বাজার একটু কম। আর এমনিতে খরচা হিসাবে আমাদের পোষায় না, আর যেই লাভ আসে এই হিসাবে সুবিধাজনক না। আর এখনো 6টা থেকে আড়ত লাগছে, সেই জায়গার ভিতরে এখন 8টা 8:30 বাজে, এখনো কিনা বেচা করতে পারিনি। আর যদি চাহিদা থাকতো তো অবশ্যই বিক্রি করে দিতে পারতাম। হ্যাঁ, মাত্রই যে শুনলেন যে পর্যাপ্ত সবজি রয়েছে কিন্তু ক্রেতা তেমন নাকি পাচ্ছেন না, এবং ক্রেতা বলতে পাইকার যারা রয়েছে সেই পাইকাররা কম আসছেন, যার ফলে এই সবজির আড়তে বেচাকেনাটা কিছুটা ঘাটতি রয়েছে, কিছুটা বেচাকেনা কম চলছে। তবে এখানে যারা ক্রেতা যারা রয়েছে ক্রেতাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। ক্রেতারা বলছেন যে তারা বরাবরের মতোই সবজির যে শীতকালীন সবজির যে দাম সেটি মোটামুটি সাধ্যের মধ্যেই রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। প্রার্থ, ধন্যবাদ আপনাকে। সংস্কার তৎপরতা চালিয়েও স্থানীয় বিনিয়োগে গতি ফেরানো যায়নি। উদ্যোক্তারা আছেন নির্বাচিত সরকারের অপেক্ষায়। বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা আর জ্বালানি নিরাপত্তা ছাড়া লগ্নি করার কথা কেউ ভাবছেন না। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের লাগামও টেনে ধরতে হবে। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় বিনিয়োগকে, যার প্রাথমিক যাত্রা শুরু হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিবন্ধনের মধ্য দিয়ে। গত অর্থ বছরের চিত্রটা বেশ মলিন। গেল অর্থ বছরের মোট ৬৬,০৫৭ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বিশ্লেষণ করলে দেখা যায় এর বড় অংশই দেশি উদ্যোক্তাদের, যার পরিমাণ ৫২,০৩৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় বিনিয়োগ প্রস্তাব ছিল ৯৫,৯৫৪ কোটি টাকার, বাস্তবায়ন হয়েছে ৩১%। অর্থাৎ দেশি বিনিয়োগে ভাটা পড়েছে। এলসি খোলায় জটিলতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকটকে বিনিয়োগের প্রধান অন্তরায় হিসেবে দেখছেন উদ্যোক্তারা। বাংলাদেশের 99%-এর উপরে যে ইনভেস্টমেন্ট, এটা এখন কিন্তু দেশীয় বিজনেস পিপলদের ইনভেস্টমেন্ট। সো আগে আপনি যদি আমাদের যারা দেশীয় ইনভেস্টার্স আছে তাদের যদি প্রবলেম সলভ না হয়, আপনি এটা সলভ না করে বিদেশিদেরকে ডাক দিলে তো এটা কোনো সময় হবে না। আমাদের যে ইনসেন্টিভগুলি, নগদ সহায়তাগুলি ছিল, এগুলি সবই প্রত্যাহার করে নিয়েছে এবং এই ব্যাপারে কোনো আলোচনাও নাই। তো ফলে কি মানে আস্থা হারিয়ে ফেলছে মানুষজন। তো বিনিয়োগ তো প্রশ্নই আসে না। তবে বিডা কর্তৃপক্ষ বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাদের দাবি, বাস্তবসম্মত প্রস্তাবনা আসছে, নির্বাচিত সরকার আসলে বিনিয়োগের গতি বাড়বে। আমাদের বিডাতে একটি সভা করি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের উপর, যেখানে প্রায় 100 লোকাল বা দেশীয় বিনিয়োগকারীরা আসে। আমাদের উদ্দেশ্যই ছিল আমরা ওই যে 32টি কার্যক্রমের কথা বললাম, সেই 32টি কার্যক্রম সম্পর্কে সবাইকে জানাতে, এবং অ্যাট দ্য সেম টাইম 2026 সালে আমাদের বিনিয়োগ পরিবেশটাকে আরও ইমপ্রুভ করতে কি কি কাজ করা লাগবে সেটা নিয়ে ওদের থেকে ইনপুট নেওয়ার জন্য। ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম জোরদার করেছে বিডা। পরিধি বাড়াতে 52টি সংস্থার সাথে সমঝোতা হয়েছে, মিলছে 142 ধরনের সেবা। বিডায় যোগ হয়েছে গবেষণা শাখা, প্রবাসী বিনিয়োগদের জন্য ডেস্ক এবং রিলেশনশিপ ম্যানেজার। স্টার্টআপের জন্য নীতিমালা ও মূল্যায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।
আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা থেকে কার্যকর হয় বিরতি, যা আগামী ৪ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। হামলার শিকার না হলে কোনো প্রকারের সামরিক সংঘাতে জড়াবে না, এমনটা জানিয়েছে দুই পক্ষই। এর আগে উত্তর পূর্বাঞ্চলীয় এসডিএফ এর ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সরকারি বাহিনী হাসাকা, রাকাস সহ বিভিন্ন শহরে সংঘর্ষে লিপ্ত হয় সেনাবাহিনী ও এসডিএফ। রোববার যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেও তা উপেক্ষা করে সংঘাতে জড়ায় দুই পক্ষ। শর্ত অনুযায়ী সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার কথা ছিল এসডিএফ যোদ্ধাদের। সরকারি ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের সুযোগ নিয়ে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় একটি কারাগার থেকে প্রায় 200 আইএস সদস্য পালিয়েছে। বেশ কয়েকজনকে আটক করা গেলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে বেশিরভাগ কয়েদি। মার্কিন সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে একাধিক গণমাধ্যম। এছাড়াও রাকা আল আক্তানের বেশ কয়েকটি কারাগারেও কয়েদি পালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে এসডিএফ সেনাবাহিনী। এসডিএফ এর কাছ থেকে কারাগারটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। কাবুলে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। সোমবার এক বিবৃতিতে এই হামলাকে আত্মঘাতী আখ্যা দিয়ে এমনটা দাবি করে গোষ্ঠীটি। এতে বলা হয়, বিস্ফোরক ভেস্ট পরে ঘটনাস্থল রেস্তোরাঁটিতে প্রবেশ করে হামলাকারীরা। পরে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। মূলত চীনা নাগরিকদের টার্গেট করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে আইএস। দাবি, চীনে উইঘুর মুসলিমদের উপর চলমান আগ্রাসনের জেরেই করা হয়েছে হামলা। সোমবার আফগানিস্তানের রাজধানীর সবচেয়ে নিরাপদ বিবেচিত শাহর-ই-নাও এলাকার এক রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটে, যাতে এক চীনা নাগরিক সহ 7 জনের প্রাণ যায়। ট্রাম্প প্রশাসনের কড়াকড়িকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গৃহহীন মানুষদের নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। উচ্ছেদের পাশাপাশি রাস্তার পাশে থাকা এসব মানুষের পুনর্বাসনের বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংশ্লিষ্টরা বলছেন, এতে বিপাকে পড়বেন প্রায় 7,70,000 হোমলেস বা গৃহহীন মানুষ। নিরাপত্তার কারণ দেখিয়ে রাস্তায় থাকা এসব মানুষদের উপর কঠোরতা আরোপ করতে চলেছে মার্কিন প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের একটি শহরের সড়কের দৃশ্য এটি। পথের দুই পাশে অবস্থান শত শত গৃহহীন মানুষের। 2024 সালের জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রায় 7,70,000 গৃহহীন মানুষের সংখ্যা তালিকাভুক্ত রয়েছে, যা এর আগের বছরের তুলনায় 18% বেশি। তবে ক্ষমতা এসেই এসব গৃহহীনদের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিরাপত্তা এবং বাসিন্দাদের ওপর হামলার হুমকির কারণ দেখিয়ে এই নির্দেশনা দেন তিনি। এরই মধ্যে বিভিন্ন সড়কের পাশ থেকে তাদের উৎখাতের পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, গৃহহীনরাই বেশি নিরাপত্তাজনিত শঙ্কায় রয়েছেন। গৃহহীন মানুষদের ঘুমের মধ্যেই গুলি করা হয়, অনেকের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রতিশোধের কারণে বা মাদকের কারণে এসব হয়ে থাকে। রাস্তায় থাকা এই মানুষগুলো হামলার শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়াও গৃহহীন মানুষদের ক্ষেত্রে খুব সাধারণ। সমাজ হিসেবে আমরা পর্যাপ্ত যত্ন না দেওয়ায় প্রতিদিনই অনেক মানুষ এখানে মারা যাচ্ছে। তারা আমাদের জন্য কোনো হুমকি নয়। চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গৃহহীনদের জন্য আবাসন খাতে বরাদ্দ প্রায় অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রায় 1,70,000 হোমলেস। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের মানসিক স্বাস্থ্য সেবায় অসংখ্য সমস্যা আছে। আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থাতেও মানুষকে কোনো বাস্তব সমাধান না দিয়েই দিনের পর দিন ঘোরাতে থাকে। ফলে শেষমেশ অনেকের জায়গা হয় রাস্তায়। অনেক মানুষের জীবন এমনই এক চক্রে ঘোরে, জেল, হাসপাতাল, রাস্তা, আবার জেল, আবার হাসপাতাল, আবার রাস্তা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব গৃহহীনদের বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা। রাস্তায় থাকা এসব মানুষ মাদক, হত্যা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলেও অভিযোগ তোলা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। প্রতিবাদ জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মেক আমেরিকা গ্রেট এগেইন লেখা বেসবল ক্যাম্পের আদলে ঠিক একই রকম টুপি তৈরি করেছেন ডেনমার্কের বাসিন্দারা। দ্যাটস এনাফ, মেক আমেরিকা গো অ্যাওয়ে, অলরেডি গ্রেট ইত্যাদি ব্যঙ্গাত্মক কথা লিখে তৈরি হয়েছে এসব টুপি, যা মাথায় চাপিয়ে প্রতিবাদ বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ। মূলত ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারির প্রতিবাদ জানাতে অভিনব এই উপায় খুঁজে বের করেছে ডেনমার্কের জনগণ।
নির্বাচনী প্রচারণার সময় সবার নজর কেড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন লেখা এই লাল রঙের বেসবল ক্যাপ। এবার সেই টুপির ব্যঙ্গাত্মক প্রতিরূপ তৈরি করে প্রতিবাদে নেমেছে ডেনমার্ক। ট্রাম্পের স্লোগানের সাথে মিল রেখে দ্যাটস ইনাফ, মেক আমেরিকা গো অ্যাওয়ে, অলরেডি গ্রেট ইত্যাদি ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী বাক্য লেখা হয়েছে ডেনমার্কের পতাকার রঙের আদলে তৈরি এসব টুপিতে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের ঘোষণার জোরালো প্রতিবাদ জানাতে অভিনব এই পন্থা বেছে নিয়েছে দেশটির বাসিন্দারা। এটি গ্রিনল্যান্ডের অত্যন্ত বিখ্যাত ক্যাপ। প্রথমে আমরা 100টি টুপি তৈরি করে বাজারজাত করেছিলাম, যা একদিনের মাঝেই পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে। মার্কিনীদের চাপে ক্লান্ত হয়ে এটি আমাদের ছোট্ট একটি প্রতিবাদ। এতে লেখা রয়েছে নো গেট নো, অর্থাৎ যথেষ্ট হয়েছে আর না। বেশ কয়েক মাস আগে তৈরি করা টুপিগুলো ট্রাম্পের ঘোষণার পরই হঠাৎই পাওয়া শুরু করেছে ব্যাপক জনপ্রিয়তা। ইন্টারনেটে এরই মাঝে হয়েছে ব্যাপক ভাইরাল। বেসবল ক্যাপগুলোতে নো ডেট নক, অর্থাৎ যথেষ্ট হয়েছে বাক্যটিতে নকের স্থানে নুক অর্থাৎ গ্রিনল্যান্ডের রাজধানীর নাম ব্যবহার করেছে প্রস্তুতকারীরা। আমি মনে করি চাইলেই যুক্তরাষ্ট্র অন্য একটি দেশ দখল করতে পারে না। এটি তাদের সংবিধানের পরিপন্থী। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসতে চাই, কিন্তু আমি জানি না আমরা কেন সেটিতে পৌঁছাতে পারছি না। আমি খুবই আনন্দিত যে গ্রিনল্যান্ডের সমর্থনে অনেকেই আছে। আমরা একা নই, পুরো ইউরোপ আমাদের পাশে আছে। এই ক্যাপের জন্য ইউরোপের অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের ঘোষণার পর থেকেই উত্তেজনা বেড়েছে ইউরোপ জুড়ে। এরই মাঝে সেখানে সামরিক তৎপরতা বাড়িয়েছে ডেনমার্কের পাশাপাশি ন্যাটোভুক্ত সুইডেন, নরওয়ে ও জার্মানি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।